হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। বিষয়টি হচ্ছে আজকে গতকাল রাত্রে আমাদের বাংলাদেশের সবচেয়ে নিরাপদ এবং নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা ভবন সচিবালয়। সেই সচিবালয়ে গতকাল রাত্রে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং সেই আগুনে বেছে বেছে চিন্তা করে দেখবেন, বেছে বেছে শুধুমাত্র আমাদের যে ছাত্র সমন্বয়ক বৃন্দ রয়েছেন উপদেষ্টার পদে, সেই যুব ক্রিয়া মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় এবং তার পাশে জনপ্রশাসন মন্ত্রণালয়, যেখানে আসিফ নজরুল সাহেব দায়িত্বে আছেন, উপদেষ্টার দায়িত্বে আছেন। এই তিনটি ভবনের এই তিনটি বিভাগের মধ্যে দুটি বিভাগ একদমই পুড়ে ছাই হয়ে গেছে। সেটা হচ্ছে নাহিদ আর আসিফের দপ্তর। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের আশপাশে আগুন লেগেছে, তবে আসলে আমার কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই যে আসলে কতটা পুড়েছে। তো এখন বিষয় হচ্ছে নাহিদ কি বলছেন বা আসিফ কি বলছেন, চলুন একটু দেখে আসি তাদের মন্তব্য। তো আমি এখানে দেখেন, উপদেষ্টা আসিফ উত্তরবঙ্গ সফরে ছিলেন, বিশেষ করে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এইসব বিভিন্ন জেলায় তার কম্বল বিতরণ সহ আরো বিভিন্ন সভা সমাবেশ করার প্ল্যান বা পরিকল্পনা ছিল। তো যখন ঘটনাটা ঘটলো তখন তিনি কি বললেন, আমাদের সব শেষ হয়ে গেছে। উপদেষ্টা আসিফ, তার মানে তার যে দপ্তরে আগুন লেগেছে সেখানে সমস্ত নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদিও 2017 না 18 সালের পর সকল দাপ্তরিক কাজ অনলাইনে করা হয়, মানে অনলাইনে ব্যাকআপ রাখা হয়, সেক্ষেত্রে আসলে আমার জানা মতে সকল তথ্য এবং তথ্যাদি আবার পুনরায় ফিরে পাওয়া যাবে বা যেতে পারে। আচ্ছা, তো তাহলে তিনি হতাশ হলেন কেন? আবার আরেকটা বিষয় চিন্তা করেন যে গতকাল দিনে একজন একটা কমিশনের প্রধানকে অপসারণের দাবিতে ওই সচিবালয়ের সামনে সকল আমলা, আপনার ঢাকার ডিসি থেকে শুরু করে বিভিন্ন সচিব, যুগ্ম উপসচিব এবং বিভিন্ন পদমর্যাদায় যে প্রশাসন ক্যাডার বলে থাকি আমরা, তারা দাবি করেন, আন্দোলন করেন একসঙ্গে। 48 ঘন্টারও আলটিমেটাম দেওয়া হয়েছিল খুব সম্ভবত। তো সেই আন্দোলনের পরেই রাত্রি 2টায় এই স্পেসিফিক মানে এই দুটি দপ্তরেই আগুন লাগলো, বা কিভাবে লাগলো? দুর্ঘটনা ঘটতেই পারে, আমি বলছি না যে দুর্ঘটনা ঘটবে না বা এটা দুর্ঘটনা না, তবে এখানে সন্দেহের অনেকগুলো পয়েন্ট রয়েছে। তো উপদেষ্টা আসিফ আরেকটি মন্তব্য করেছেন, সেটি কি মন্তব্য করেছেন আগে আমরা সেটি দেখে আসি। তো উনি আরেকটি মন্তব্য করেছেন, আলোকিত বাংলাদেশ প্রকাশ করেছেন যে সচিবালয়ে আগুনে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।
আচ্ছা, ভালো কথা। আহ সচিবালয়ের আগুনে জড়িতদের, হুম, তার মানে উনি মোটামুটি কনফার্ম হয়েই বলছেন, হয়তোবা উনি নিশ্চিত যে এটি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। তো কারা লাগালো, কেন লাগালো, সেটা তো তথ্য এবং তদন্তের বিষয় এবং সময় সাপেক্ষ। তো তারই মধ্যে বিভিন্ন মিডিয়া এই নিউজটা কভার করছে। সেই নিউজ মিডিয়াগুলোর পোস্টের নিচে অনেকেই কমেন্ট করছেন যে এটি আওয়ামী লীগের দোসররা করেছেন, বা আওয়ামী লীগের লোক, মানে এক কথায় আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা কমেন্ট বক্সে বিভিন্ন জনের দেখতে পাচ্ছি। আবার অনেকেই কমেন্ট করছেন যে ৫ই আগস্ট থেকে, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আজ পর্যন্ত এনারা অনেক দুর্নীতি, অনিয়ম, এটা সেটা অনেক কিছু করেছেন। সেগুলো ঢাকতে সেই দপ্তরের যে নথিগুলো আছে সেগুলো তারা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন বা পুড়িয়ে ফেলেছেন, যাতে কেউ এইসব আর কারো হাতে না পড়ে। ঠিক আছে? তো সেই জায়গা থেকে যদি আমরা বিবেচনা করি, তো কে সঠিক কে ভুল সেটা আসলে সময় বলবে। আমরা কোনো সিদ্ধান্ত যেতে চাচ্ছি না। তবে কিছু প্রশ্ন রয়ে যায়। আগুন লাগলো ১২টার কিছু পরে, ফায়ার সার্ভিস আসতে আসতে ৪টা বেজে গেল, কিন্তু তার আগেই একজন সমন্বয়ককে ওই সচিবালয়ের দেখা গেল। ফায়ার সার্ভিসের আগে উনি চলে আসছেন। ওনার নাম সম্ভবত হান্নান বা হাসিব, এই টাইপের সমন্বয়ক, হান্নান বা হাসিব, যাই হোক আমি শিওর না। তো অনেক কিছুই আসলে ঘোলাটে। হুম এই সময় বাংলাদেশে এমন একটা পরিস্থিতি যে আপনি যা কিছুই করেন, ভুল, দোষ, ত্রুটি, ইচ্ছা করলেই আপনি লীগের উপরে চাপাই দিতে পারেন। কেউ কিচ্ছুটি বলবে না। তো আমি বলছি না যে এখানে লীগ জড়িত আছে কি নেই। আমি এখানে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, কোনো মতামত দিচ্ছি না। আমি জাস্ট, মানে হতে পারে বা করা যাচ্ছে বা হবে বা মানে হয়েছে, এইসব নিয়ে আলোচনা করতেছি। তো তারপর যেটা দেখলাম, ফায়ার সার্ভিস আস্তে আস্তে প্রায় ৪টা ক্রস করে ফেলেছেন এবং এসেই ওনাদের একজন কর্মী খুব সম্ভবত ট্রাক চাপায়, ট্রাক চাপা পড়ে নিহত হয়েছেন। আমি আজকে খবর দেখেছি উনি নিহত হয়েছেন এবং ওনার জানাজা পড়ানো হচ্ছে। তো এখন কাহিনী অন্য পাশেও ঘুরে দিতে পারেন ওনারা, যে ওই ট্রাক ড্রাইভারকে নিয়ে হয়তোবা একটা ইস্যু তৈরি হইলে হইতে পারে, বা ট্রাক ড্রাইভারের সম্পৃক্ততাও পাওয়া গেলেও যেতে পারে। তারপর আরো অনেক কিছু, বাংলাদেশে এখন অনেক কিছুই সম্ভব। তো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে এটা সর্বোপরি কোথায় গিয়ে ঠেকে, আমরা এটা দেখার অপেক্ষায়। তারপর আমাদের রিজভী সাহেব একটি মন্তব্য করেছেন, বিএনপির খুব সম্ভবত যুগ্ম মহাসচিব রিজভী সাহেব, উনি একটি মন্তব্য করেছেন, দেখি। তো উনি বলেছেন, গুরুত্বপূর্ণ নথি তলবের পরেই সচিবালয়ে আগুন। রিজভী, আচ্ছা, গুরুত্বপূর্ণ নথি তলবের পরে সচিবালয়ে আগুন, রিজভী। তো ইনি এই কথাটা কেন বললেন? আর সচিবালয়ের তো
সিসি ক্যামেরা থেকে শুরু করে চাবি বলেন, সিকিউরিটি বলেন, সবই তো সমন্বয়কদের হাতে, মানে বর্তমান সরকারের হাতে। আর সচিবালয় এমন একটা বিল্ডিং যেখানে আপনি চাইলেই ঢুকতে পারবেন না, তাও রাত 12:30। ঠিক আছে? তো এইসব কথা বলে তো জনগণকে বিভ্রান্ত করা যাবে না। নিজেদের দোষ স্বীকার করতে হবে। সিকিউরিটি প্রবলেম ছিল, কে গেল না গেল সিসি ক্যামেরায় অবশ্যই ধরা পড়বে। সিসি ক্যামেরা তো অবশ্যই আছে। ঠিক আছে? আর ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, যে কর্মকর্তাবৃন্দ, তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে এবং এর পিছনে কারা জড়িত সেটা অবশ্যই বের করতে হবে, বের করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। আর রিজভী সাহেব, আপনার কথাটা আমি ফেলে দিচ্ছি না, হতেই পারে, স্বাভাবিক, যে নথি তলবের পরেই সচিবালয়ে আগুন। আসলে এইটা তো অমীমাংসিত একটি ঘটনা। এখন বর্তমান অবস্থায় আমরা ধারণা করে অনেকেই অনেক কিছু বলতেই পারি। বিষয়টি জাতীয় ইস্যু হয়ে গেছে এবং আপনারা জাতীয় পর্যায়ের নেতা, আপনারা এভাবে হুটহাট করে হ্যাঁ, সন্দেহ করতেই পারেন। আপনারা তো কাউকে আর ইন্ডিকেট করেননি, তবে ইশারা বোঝা যাচ্ছে, মানুষ বুঝতেছে যে আসলে ইশারাটা কোন দিকে যাচ্ছে। তো দেখি, আমরা দেখা যাক, জনগণরা দেখুক আসলে ঘটনাটা কেন ঘটেছিল এবং শুধু এই দুইটা মন্ত্রণালয়ে কেন আগুন লাগলো। আর আশা করি কোনো নথিপত্র হারাবে না, আপনি চিন্তা করবেন না, কারণ সবকিছু অনলাইনে আছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় উনি বা ওনার গভর্নমেন্ট এটা করে গেছেন যে তখন থেকে সকল সরকারি কার্যক্রম অনলাইনের অন্তর্ভুক্ত উনি করেছিলেন। তো কাগজ পুড়িয়ে তো আর প্রমাণ লোপাট করা যাবে না, বা বিভিন্ন কোনো নথি লোপাট করা যাবে না। তো ওগুলো অহরহ প্রিন্ট করলেই পাওয়া যাবে। তো এখন দেখি আমাদের আগামীকাল পর্যন্ত, মানে আগামী সময়ে আসলে এইটার সমাধান কিভাবে আসে বা আনে গভর্নমেন্ট, এটা দেখার বিষয়। তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য, এবং আমাদের যে নতুন চ্যানেল ভয়েস অফ পিপল, মানে মানুষের কণ্ঠ, এটি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।